সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বিষয়ে আর্থিক বিবরণীর ধারাবাহিক পর্বে আজকে ৩ নম্বর পর্ব। তো এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের বা পাঠ্যপুস্তক বইয়ের উদাহরণ ৩ পৃষ্ঠা নাম্বার ১৫৯ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো ১৫৯ পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার ১৫৯। এই পৃষ্ঠা উদাহরণ ৩ নাম্বার, তোমাদের বইয়ের উদাহরণ ৩ নাম্বার অঙ্ক। দেখো, অর্পণ ট্রেডার্সের ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী কি করতে বলছে? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে ৩টা পার্ট চাইছে এখানে। বিশদ আয় বিবরণী ১, মালিকানা সত্ত্ব বিবরণী ২, আর আর্থিক অবস্থার বিবরণী ৩। ঠিক আছে। তো দেখো, একটা রেওয়ামিল দেওয়া আছে, অর্পণ ট্রেডার্সের রেওয়ামিল ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখ। ওকে। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে ৩০,০০০ টাকা। এটি কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। ক্রয় দেওয়া আছে ৭৬,০০০ টাকা, বিক্রয় দেওয়া আছে ১,৫৭,০০০ টাকা। এটাও কিন্তু মোট মুনাফা নির্ণয়ের সময় এখানে যাবে। ডক চার্জ ১০,০০০ টাকা দেওয়া আছে, এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। ডক চার্জ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। এরপর দেখো, আন্তঃপরিবহন, এটিও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। বহিঃপরিবহন, এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। কমিশন প্রাপ্তি, এটি অন্যান্য আয়ের মধ্যে যাবে। বেতন, এটা যাবে পরিচালন ব্যয়ের মধ্যে। বিজ্ঞাপন, এটাও পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। ১০% বিনিয়োগ, এটি আর্থিক অবস্থার বিবরণীতে দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে সরাসরি ২০,০০০ টাকা, তবে এর সুদ কিন্তু অন্যান্য আয়ের মধ্যে যাবে। আচ্ছা, হাতে নগদ, এটি চলতি সম্পদ। দেনাদার চলতি সম্পদ, পাওনাদার চলতি দায়। আমদানি শুল্ক, এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে বিশদ আয় বিবরণীতে। মণিহারি, এটা খরচ, তবে অব্যবহৃত মণিহারি থাকলে সেটা বাদ দিয়ে দেব। অফিস খরচ, এটাও খরচ, এটি পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। মণিহারিও পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। বিদ্যুৎ খরচ পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। উত্তোলন ও মূলধন, এই দুইটাই মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। উত্তোলন থেকে মূলধন বাদ যাবে। বিক্রয় ফেরত, বিক্রয় থেকে বাদ যাবে। আমি আগের অঙ্কে বলেছিলাম বিক্রয় ফেরত ডেবিট পাশে থাকে, ক্রয় ফেরত ক্রেডিট পাশে থাকে। এখানে দেখো স্পষ্ট উল্লেখ করে দিচ্ছে, বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত, মানে যেটি আগে সেটা আগেই লিখছে, যেটা পরে পরেই লিখছে। তাইলে ৭,০০০ টাকা বিক্রয় ফেরত আর ৬,০০০ টাকা ক্রয় ফেরত। ওকে। আর্থিক অবস্থার ব্যাংক জমাতিরিক্ত ৩০,০০০ টাকা, এটি দায়ের মধ্যে যাবে। ঠিক আছে। বিক্রয় কমিশন কিন্তু ভুলেও বিক্রয় থেকে মাইনাস করা যাবে না, এটি পরিচালন ব্যয়। বিক্রয় কমিশন এটা পরিচালন ব্যয়, এটা বিক্রয় থেকে মাইনাস করা যাবে না, এটা নিট বিক্রয়ের মধ্যে পড়ে না। ঠিক আছে। অর্থাৎ পণ্য বিক্রয় করবা, এটা তোমার পরিচালনার কাজ, আর এটা পরিচালনা ব্যয়ের মধ্যেই যাবে। ঠিক আছে। বাট্টা প্রদান, এটি পরিচালন ব্যয়, আর বাট্টা প্রাপ্তি অন্যান্য আয়ের মধ্যে যাবে। ঠিক আছে। তারপর হলো আসবাবপত্র, এটি স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি, এটাও স্থায়ী সম্পদ। বিনিয়োগের সুদ ৮০০ টাকা দেওয়া আছে। বিনিয়োগের সুদ নিয়ে কাহিনী আছে, আমরা অঙ্ক করার সময় দেখব। দেখো ১০% বিনিয়োগ ২০,০০০ টাকা, ২০,০০০ টাকা ১০% ২,০০০ টাকা হওয়ার কথা, কিন্তু পাইছি মাত্র ৮০০ টাকা, আরও ১২০০ টাকা অনাদায়ী আছে, এটা আমরা দেখব। ব্যাংক জমাতিরিক্ত সুদ অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। আচ্ছা দেখো, এবার সমন্বয় কি কি আছে। মজুত পণ্য ৩১/১২/২০১৭, দ্যাটস মিন এটি সমাপনী মজুত পণ্য। যখন বছরের শেষের তারিখ দেওয়া থাকবে তখন সমাপনী মজুত পণ্য হবে, আর বছরের প্রথম তারিখ দেওয়া থাকলে প্রারম্ভিক। তো এটা ৪০,০০০ টাকা দেওয়া আছে, একটা টাকাই দেওয়া আছে, তাহলে তো আর কোনো কথাই নেই। ২টা টাকা দেওয়া থাকলে যেটা কম থাকতো সেটাই লিখতাম। অফিস খরচ ১,০০০ টাকা বকেয়া আছে, অফিস খরচের সাথে যোগ করে দেব, আর যেহেতু খরচ বকেয়া তাহলে দায়, এটা চলতি দায়ে দেখাই দেব। অব্যবহৃত মণিহারি থেকে বিয়োগ করে দেব। অব্যবহৃত মণিহারিকে সম্পদ বলা হয়, তাইলে চলতি সম্পদ ওইটা দিয়ে দিব। বেতন অগ্রিম পরিশোধ করা হয়েছে, বেতন থেকে মাইনাস করব, আর
যেহেতু খরচ অগ্রিম তাহলে চলতি সম্পদ, এটা চলতি সম্পদের মধ্যেও দেখাই দেব। তো আসো আমরা একটু সমাধানে আসি। সমাধান কি বলছে দেখো, সমাধানে অর্পণ ট্রেডার্স বিশদ আয় বিবরণী 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, এটা কিন্তু লিখতে হবে সমাপ্ত বছরের জন্য। ঘর তো অ্যাজ ইউজুয়াল জানো, বিবরণ টাকা, এটা বিবরণ থাকবে। এখানে বিবরণ, তোমরা বিবরণ লিখে রাখো, বিবরণ টাকা থাকবে। প্রথমে বিক্রয়, তাহলে বিক্রয় থেকে কি কি বাদ দিতে হবে? অলিখিত বিক্রয় থাকলে যোগ করা লাগতো, বিক্রয় ফেরত বাদ, বিক্রয় বাট্টা বাদ, ঠিক আছে, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন থাকলে বাদ। এখানে শুধু বিক্রয় আর বিক্রয় ফেরতই আছে, তো বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিয়ে দিলাম 1,50,000 টাকা নেট বিক্রয়। তো এখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেবো। প্রথমে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য 30,000 দেওয়া মিলে দেওয়া ছিল, ক্রয় ছিল কত 76,000 টাকা। তো ক্রয় থেকে ক্রয় ফেরত আছে, ক্রয় ফেরত আমরা বাদ দেব, শুধু এখানে ক্রয় ফেরতই আছে, আর কোনো কিছুই নাই, ক্রয় রিলেটেড আর কোনো কিছুই নাই, ঠিক আছে। 70,000 টাকা লিখে দিলাম। এরপর আন্তঃপরিবহন আছে, আন্তঃপরিবহন দিলাম, ডক চার্জ আছে, আমদানি শুল্ক আছে, ঠিক আছে, এগুলো দিয়ে দিলাম। এখানে দেখো এই যে কি কি আছে, এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয় বিক্রয় তো চলে গেল, প্রারম্ভিক মজুত পণ্য গেল, ডক চার্জ গেল, আন্তঃপরিবহন গেল। এরপর হলো কি থাকবে, বেতন কমিশন এগুলো তো যাবে না, বিজ্ঞাপন এগুলো যাবে না, আমদানি শুল্ক আছে এটা যাবে, ঠিক আছে। তো আমদানি শুল্ক দিলাম, এই কয়েকটা দেওয়ার পরে এই যে 30,000, 70,000, 5,000, 10,000 আর 7,000 এই সবগুলো যোগ করলে যোগফল আসে 22,000, ঠিক আছে। এই যে এই 22,000 যোগফল। তো এই 22,000 থেকে আমরা এই সমপনী মজুত পণ্যটা বাদ দিব, তাহলে বাদ সমপনী মজুত পণ্য 40,000। তো 22,000 থেকে 1,22,000 থেকে 40,000 বাদ দিলে মাত্র আসে কত 82,000। এই যে উপরে নেট বিক্রয় কত ছিল 1,50,000, এ থেকে 82,000 বাদ দিলে বের হয় 68,000। এই 68,000ই হলো কি মোট মুনাফা, এটি মোট মুনাফা। এখন মোট মুনাফার পরে আমাদের কাজ কি, পরিচালন ব্যয়গুলো বাদ দিতে হবে। তো পরিচালন ব্যয় কি কি আছে দেখো, পরিচালন ব্যয় এখানে দেওয়া আছে একদম উপর থেকে, কি মনিহারি খরচ, অফিস খরচ, বিদ্যুৎ খরচ, ঠিক আছে, তারপরে কমিশন, বিক্রয় কমিশন, বাট্টা প্রদান, এগুলো আছে, তাই আমরা সবগুলো দেখি। এখানে পর্যায়ক্রমে বাদ দিই। বহি পরিবহন আছে, বহি পরিবহন ছিল না উপরে, হ্যাঁ বহি পরিবহন, এই যে বহি পরিবহন আছে, হ্যাঁ বেতন আছে, বিজ্ঞাপন আছে, এগুলো বাদ দেবো আমরা। তাহলে দেখো কি করব, বহি পরিবহন সরাসরি 8,000, এটার লেজ নাই, তাহলে সরাসরি 8,000 সেকেন্ড কলামে বসাই দেবো। বেতন, বেতনের লেজ আছে, এখানে দেওয়া আছে দেখো অগ্রিম বেতন কত 4,000 টাকা, ওকে, তাহলে অগ্রিম বেতন বাদ দিয়ে দেবো। কোনো কিছু অগ্রিম থাকলে বাদ, আর বকেয়া থাকলে যোগ করে দিতে হয়। তাহলে বেতন 24,000 ছিল, 4,000 অগ্রিম ছিল, বাদ দিয়ে দিলাম 20,000। বিজ্ঞাপন কোনো লেজ নাই, সরাসরি বসাই দিলাম। মনিহারিতে লেজ ছিল, অব্যবহৃত মনিহারি ছিল 5,000 টাকা, দেখো তো মনিহারি থেকে টাকা বাদ, অব্যবহৃত মনিহারি বাদ দিয়ে দেবো। তাহলে 3,000 থেকে 500 টাকা বাদ দিলে কত হবে 2,500 টাকা, ওকে বসাই দিলাম। অফিস খরচ, অফিস খরচ আবার বকেয়া ছিল 1,000 টাকা, দেখো এই যে অফিস খরচ বকেয়া আছে 1,000, এটা যোগ করে দিব, বকেয়া থাকলে যোগ করতে হবে। তাহলে অফিস খরচ 6,000 ছিল আর 1,000 বকেয়া ছিল 7,000 টাকা, যোগ করে দিলাম। বিদ্যুৎ খরচ সরাসরি যাবে, বিক্রয় কমিশন সরাসরি যাবে, বাট্টা প্রদান সরাসরি যাবে। তো এই সবগুলো যোগ করার পরে এখানে কত আসলো, এই সবগুলো যোগ করব, যোগ করার ফলে আসলো 61,500। তো এই যে 68,000 থেকে 61,500 মাইনাস করার পরে আসলো 6,500, এটি হলো পরিচালন মুনাফা। এটা কি পরিচালন মুনাফা। এরপর অন্যান্য আয় যোগ করব। তো অন্যান্য আয়ের মধ্যে কি কি আছে, অন্যান্য আয়ের মধ্যে আছে বিনিয়োগের সুদ আছে, ঠিক আছে, তারপর হলো বাট্টা প্রাপ্তি আছে, এই দুইটাই আছে মনে হয়, আর কিছু নাই। অন্যান্য ব্যাংক জমাতিরিক্ত সুদ কিন্তু ব্যয়, ওটি অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। তাহলে বাট্টা প্রাপ্তি আছে কত 800 টাকা দিয়ে দিলাম। কমিশন প্রাপ্তি আছে 500 টাকা, ওকে দিয়ে দিলাম। বিনিয়োগের সুদ, তো বিনিয়োগের সুদ এটি কিন্তু দেখো বিনিয়োগটা ছিল কত 20,000 টাকা 10% হারে, তাহলে 20,000 টাকা 10% কত হওয়ার কথা, এটা ক্যালকুলেশন করা আছে, আমরা দেখাই দিচ্ছি ক্যালকুলেশনটা। দেখো বিনিয়োগের সুদ 20,000 টাকা 10% আসবে 2,000 টাকা, কিন্তু আমরা পাইছি মাত্র কত 800 টাকা, কিন্তু অনাদায়ী আছে কত, তার মানে 2,000 থেকে 800 টাকা মাইনাস করলে 1,200 টাকা, এই 1,200 টাকা অনাদায়ী আছে, ঠিক আছে। তো আমরা ওইভাবেই দেখাই দিব। তো দেখো বিনিয়োগের সুদ লিখলাম যোগ অনাদায়ী সুদ বা প্রাপ্য সুদ, ঠিক আছে।
তাইলে 800, তাই 2000 টাকা। এক্সিট মানে যত টাকা পাওয়ার কথা তত টাকাই এই বছরে হিসাব করব 2000 টাকা। তো এই তিনটা যোগ করার ফলে আসলো 3300 টাকা। এবার কি এটা যোগ লিখছি না এখানে, যোগ অন্যান্য আয়, তাইলে এটার সাথে আয়গুলো যোগ করে দিতে হবে। তো যোগ করে দিলে বের হয় কত, 9800 টাকা। এই 9800 টাকা এই দুইটা যোগ করার ফলে, ঠিক আছে। এরপর অন্যান্য ব্যয় বাদ দেব। অন্যান্য ব্যয়ের মধ্যে শুধুমাত্র ব্যাংক জমাতিরিক্ত সুদ আছে 1000 টাকা, এটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার ফলে বের হলো কত, 8800 টাকা। এই 8800 টাকাই হলো নেট মুনাফা। এই নেট মুনাফার মাধ্যমে বিশদ আয় বিবরণী আমরা সমাপ্ত করব, ঠিক আছে। আশা রাখি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর আসো মালিকানা সত্ত্বের বিবরণী। তাহলে আবারও অ্যাজ ইউজুয়াল ওইভাবে নাম দেব, অর্পণ ট্রেডার্স মালিকানা সত্ত্ব বিবরণী বা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। আমরা সূত্র জানতাম কি, মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করতে হবে, মূলধনের সুদ যোগ করতে হবে, নেট লাভ যোগ করতে হবে, উত্তোলন বাদ দিতে হবে, উত্তোলনের সুদ বাদ দিতে হবে, তারপর নেট ক্ষতি হলে বাদ দিতে হবে। এখানে কি কি আছে আমরা সেটাই দেখবো শুধু। এখানে মূলধন রিলেটেড প্রশ্ন কি কি আছে, ওই দেখো মূলধন ও উত্তোলন কোথায় যেন আছে, মূলধন ও উত্তোলন, এই যে উত্তোলন ও মূলধন, ঠিক আছে, উত্তোলন ও মূলধন। এখানে দেখো উত্তোলন ও মূলধন এই দুইটা এন্ট্রি আছে। উত্তোলন আছে 1,70,000 আর মূলধন আছে মাত্র 40,000। ওকে, এই দুইটা আছে। আর বিশদ আয় বিবরণ থেকে যে নেট লাভ বা মুনাফা ক্ষতি আসবে সেটা দেখব। তাইলে এখানে দেখো মূলধন 1,70,000 আছে, এর সাথে নেট লাভ যোগ করে দিলাম। নেট লাভ কত আছে, 8,800। তাহলে 1,70,000 এর সাথে 8,800 যোগ করার ফলে 1,78,800 এখানেই লিখবা, লিখে এরপর এখানে লিখবো এটা অ্যামাউন্টটা। এরপর উত্তোলন ছিল 40,000, এটা বাদ দেবো। বাদ দেওয়ার ফলে যেটা বের হবে 1,38,800, এটাই হলো সমাপনী মালিকানা সত্ত্ব, ঠিক আছে। এই 1,38,800 এটা আউটার কলামে লিখে দেবো। এরপরে কাজ হলো আর্থিক অবস্থা বিবরণী। তাহলে অ্যাজ ইউজুয়াল আবারও প্রতিষ্ঠানের নাম দেব, অর্পণ ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2017 তারিখের জন্য। এখানে লিখবা তারিখের জন্য, ঠিক আছে। সমাপ্ত বছর আর লেখা যাবে না, তারিখের জন্য লিখবা, তারিখের জন্য দিয়ে দেবা। আচ্ছা, লিখতে দেরি হচ্ছে দেখো। তো আমরা কি আমরা শিখছি কি, চলতি সম্পদ আগে লিখতে হয়। তো চলতি সম্পদগুলোই আমরা আগে দেবো। হাতে নগদ ছিল, বসাই দিছি। দেনাদার আছে, এটাও বসাই দিছি। দেনাদারের কোনো লেস কিন্তু নাই, অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনো কিছু নেই। অব্যবহৃত মণিহারি সমন্বয় দেওয়া ছিল 500 টাকা, এটা বসাই দিলাম। অগ্রিম বেতন যেহেতু খরচ ছিল, খরচের অগ্রিম চলতি সম্পদ, এটা বসাই দিলাম। বিনিয়োগের অনাদায়ী সুদ এই যে 1200 টাকা ছিল, 800 টাকা তো কিন্তু রেওয়া মিলে পেয়ে গেছে, রেওয়া মিলে যত টাকা থাকবে সেটা কিন্তু আসবে না। এরপর সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। এই কয়েকটা অ্যামাউন্ট যোগ করার ফলে আসলো কত, 79,300 টাকা। তো 79,300 টাকা এখানে বসাই দিলাম। এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখবো 2 নম্বর স্টেপে। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগে কি কি আছে দেখো, 10% বিনিয়োগ আছে, সরাসরি 20,000 টাকা বসাই দিলাম। স্থায়ী সম্পদে কোনো অবচয় ঢবচয় কোনো কিছু নাই, শুধু আসবাবপত্র ছিল 20,000 টাকা আর যন্ত্রপাতি ছিল কত, 70,000 টাকা। এই দুইটা যোগ করার ফলে কত হলো, এই দুইটা যোগ করার ফলে 90,000 হলো। এবার 90,000, 20,000 আর হলো 79,300, এই তিনটা যোগ করার ফলে আসলো 1,89,300। এটি হলো মোট সম্পদ। এখন দায় প্লাস মালিকানা সত্ত্ব করতে হবে। দায় প্লাস মালিকানা সত্ত্ব 1,89,300 করতে হবে, মিলাইতে হবে। তো মালিকানা সত্ত্বে দেখো প্রথমে আসবো চলতি দায়। চলতি দায় পাওনাদার ছিল, বসাই দিছি। ব্যাংক জমাতিরিক্ত ছিল, ঠিক আছে। তবে ব্যাংক জমাতিরিক্ত এটা কিন্তু চলতি দায়, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত ঋণ বা ব্যাংক ঋণ থাকলে সেটা হয় দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে যায়, অর্থাৎ পার্সেন্টেজ দেওয়া থাকলে। তারপর অবেশ খরচ বকেয়া ছিল, তাহলে কোনো খরচ বকেয়া থাকলে সেটাও চলতি দায় হয়, ঠিক আছে। চলতি দায়ের আবার অপর নাম কিন্তু স্বল্পমেয়াদী দায়, স্বল্পমেয়াদী দায়ও বসানো যেতে পারে। তো এই তিনটা যোগ করে আউটার কলামে দিয়ে দিলাম। তারপর দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় কোনো ঋণ বা বন্ধকি ঋণ কোনো কিছু নেই, তাহলে মালিকানা সত্ত্ব দিয়ে দেবো। সমাপনী মালিকানা সত্ত্ব 1,38,800। এটা কোথায় পাইলাম, এটাই যে মালিকানা সত্ত্ব বিবরণ থেকে পাইলাম, কিন্তু এখান থেকে। তো এখান থেকে 1,38,800 বসাই দিলাম। তাইলে এই দুইটা যোগ করব, 1,38,800 আর 50,500, এই দুইটা যোগ করলে 1,89,300। তোমরা দেখছো মিলে গেছে, 1,89,300, ঠিক আছে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এটা আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্কের
সমাধান নিয়ে আসবো। তোমরা পাশেই থাকো, আর কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।